কিন্তু সে একই সঙ্গে ওই যে বাংলাদেশ নামক যে পলিটিক্যাল কমিউনিটি এবং তার যে রাষ্ট্র, সে রাষ্ট্রের সে অংশীদার। আপনি তাকে তো অংশীদার করতে হবে রে ভাই। আপনি না করে আপনি কি করতেছেন, তার বিরুদ্ধে আপনি বাংলাদেশের সেনাবাহিনীকে আপনি নামা দিচ্ছেন। তো এটা কি, এটা হবে না একটা সাংঘাতিক ইনস্টেবিলিটি। আমার তো লোমটোম খাড়ে যাচ্ছে চিন্তা করে আগামী দিনে কি হবে বাংলাদেশে। আমি তো ভয় ঘুমাতে পারছি না। আপনার যে আমি এই দেরিতে এসে বসলাম, আমি তো মানে গত ৩-৪ দিন ঘুমাতে পারছি না যে কোন দিকে চলে যাচ্ছে দেশ। তো আমি মনে করি যেগুলো তো ভাববার তো লোক আছে। আমি বলবো আমাদের বাংলাদেশে দেখেন পেটি বুর্জা মধ্যবিত্ত শ্রেণীর কত সাংঘাতিক সমস্যা আছে, যে কথা কথা তারা বিপ্লবটা প্রমাণ করে সেনাবাহিনী কত খারাপ। আমার একটা বই আছে, আমি দেখেছি গণপ্রতিরক্ষা, সেখানে আমি বারবার আর্গু করেছি সৈনিকের মর্যাদা রাখাটা সাংঘাতিক ইম্পর্টেন্ট। খুব সুন্দর একটা জনগণের অভিপ্রায়, একটা অভিপ্রায়, আর একটা আমি খুব সুন্দর করে বলেন যে আকাঙ্ক্ষা। তার আকাঙ্ক্ষা, জীবের আকাঙ্ক্ষা আর তার রাজনৈতিক আকাঙ্ক্ষা, এই দুটো মিলাই গণঅভ্যুত্থান। তাহলে এই আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়, সেটা কি বর্তমান সরকার এটা বুঝতে পারছে, বাস্তবায়ন করার চেষ্টা করছে? না, একেবারেই বুঝতে পারেনি, না অল্প বুঝেছে? একেবারে যদি বুঝতো তাহলে টুপ্পুর কাছে গিয়ে তারা শপথ নিত। এটা তো কমন সেন্সের ব্যাপার। আপনি টুপ্পু হলো শেখ হাসিনার দ্বারা নিয়োজিত একজন প্রেসিডেন্ট। আপনি হাসিনার সংবিধান রাখছেন যা আছে তাই, তার মানে শেখ হাসিনার ফ্যাসিস্ট রাষ্ট্রটা যা আছে তাই। এখন যখন নিয়োগও দিচ্ছেন তখন ওই সব আওয়ামী লীগই ঢুকতেছে, আর কিচ্ছু কিন্তু ঢুকতেছে না, ওখানে তারাই ঢুকতেছে। আইনও তাই, সবকিছু তাই। তার মধ্যে খালি আপনারা একটা উপদেষ্টা বানাইছেন। আপনি উপদেষ্টাটা কার উপদেষ্টা? আপনি টুপ্পুর উপদেষ্টা। ফাইন ফাইন, এটা দ্বারা কি আমি জনগণের ইচ্ছা আপনি কাম করতে পারবেন? জনগণ তো আপনাকে তাদেরকে হীরার খণ্ড তুলে দিছে, তার হৃদয়টা দিছে আপনাকে। ডক্টর ইউনূসকে জনগণ তার হৃদয় দিছে, তার রক্ত দিয়ে লাশ হয়ে তার হৃৎপিণ্ডটা তার হাতে তুলে দিছে হেফাজত করার জন্য। তো উনি করলেন ঠিক, উনি ক্ষমতা এসে কি কাজ করতেছেন? এটা কি হলো? আমি তো উনি এসে বলে দিচ্ছেন আমি, এটা হবে ঘোষণা, এটা কোনো ওই অধ্যাদেশ হবে না, অধ্যাদেশ না। এখন তিনি অধ্যাদেশ বানাবেন, আর কেমনে বাড়িবেন? আর তো কোনো বাড়ির উপায় নেই। তাকে হতে হবে ঘোষণা যে আমি বাংলাদেশের জনগণের এই যে তার যে সার্বভৌম অভিপ্রায়, এই অভিপ্রায়ের পরম অভিব্যক্তিকে প্রতিনিধিত্ব করি বলে আমি ক্ষমতা গ্রহণ করিলাম। এটাকে বলে সিম্পল প্রোক্লেমেশন। যেমন করে আমরা 1971 সালে ঘোষণা করছি না আমাদের স্বাধীনতা, তিনিও তৃতীয় স্বাধীনতা ঘোষণা করবেন যে আমরা জনগণের অভিপ্রায় বাস্তবায়নের জন্য আমি এসেছি, ফলে আমি ক্ষমতা গ্রহণ করিলাম এবং এখন থেকে আমার আদেশ ক্রমে এই সমস্ত বাংলাদেশ চলবে। এখন তার আদেশ মানি বাংলাদেশের জনগণের আদেশ, যারা রক্ত দিয়ে লাশ হয়ে তাকে ক্ষমতায় বসিয়েছে। ফলে তিনি তো ব্যক্তি ইউনূস না, তিনি তো জনগণ, তিনি তো খোঁজ জীবন আকারে বসছেন। ফলে তার আদেশেরই জনগণ মানবে এবং তিনি কার অভিপ্রায় ব্যক্ত করবেন, কার অভিপ্রায় তার মধ্য দিয়ে আদেশ হবে, জনগণের অভিপ্রায় তার মধ্যে দিয়ে আদেশ হবে। সভাপতি, তিনি তো আর সামরিক শাসক হবেন না। ফলে জনগণ যেটা চায় সেটাই তিনি কায়েম করবেন। এখন দৈনন্দিন কাজগুলো চালাবার জন্য তিনি কি করতে পারেন? তিনি বলতে পারেন যে বাংলাদেশে এখন যা চলতেছে তাই চলবে, অসুবিধা নেই। শাসন ব্যবস্থা করার জন্য যে আইন আছে তাই চলবে, আদালত তেমনি করে চলবে। শুধুমাত্র আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে যা যা সাংঘর্ষিক এবং বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে যা সাংঘর্ষিক, এটা হবে না। আর সব চলবে এবং আমাদের কাজ খুবই সংক্ষিপ্ত, খুবই কম। এবং সেটা কি, আমরা একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করব এবং রাজনৈতিক দলগুলোকে আমরা বুঝাবো আমাদের এখনকার কাজ হলো একটা নতুন গঠনতন্ত্র জনগণকে উপহার দেয়া এবং আমরা রাজনৈতিক দলগুলোকে আমাদের চাই তারা আমাদেরকে সহায়তা করুক এবং এই গঠন প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করুক। দেখেন কথাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি ক্ষমতায় এসে কিন্তু রাজনৈতিক দলগুলোকে খামাখা আপনার বিপরীতে আপনি দাঁড় করেছেন। আরে ভাই, আপনি কেন বিপরীতে দাঁড় করাবেন? রাজনৈতিক দলগুলোতে আসছে, তারাই তো আপনাকে সহায়তা করবে নতুন গঠনতন্ত্র প্রক্রিয়ার জন্য, তারাই তো বলবে। ফলে তাদেরকে তো আপনি ইনভলভ করবেন। এখন ইনভলভ করার বহু পদ্ধতি আছে, নানাভাবে আপনি করাতে পারতেন। প্রথম আপনি করাতে পারতেন বলতে, ঠিক আছে ভাই, আমরা তো আসছি, আমরা তো নির্বাচিত কেউ না, কিন্তু আমরা জনগণ দ্বারা নির্বাচিত। মানে তুমি ভোটের দ্বারা নির্বাচিত হইতা এবং তুমি মেজরিটি দ্বারা তুমি রাষ্ট্র চালাইতা। আমি পুরো জনগণ দ্বারা আসছি, আমি সেই পুরো জনগণ হয়ে তুমি আসো। তো আসো আমরা একটা কাজ করি, আমরা একটা 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 ন্যাশনাল কাউন্সিল তৈরি করি। আমরা ন্যাশনাল কাউন্সিল, তোমরা থাকো আওয়ামী লীগ ছাড়া, তোমরা থাকো আমাদের মধ্যে। সেই ন্যাশনাল কাউন্সিলের থেকে তোমরা আমাদেরকে দেখবা, নিরীক্ষণ করবা, আমাদেরকে ওয়াচডগ আকারে থাকবা, যেন আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছি সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমাদেরকে একটা গঠনতন্ত্র উপহার দিতে পারি। আর গঠনতন্ত্রের ক্ষেত্রে তোমরা আমাদেরকে সহায়তা করো। আমরা উপজেলায় উপজেলায় যাব, আমরা গ্রামে গ্রামে যাব, আমরা জেলায় জেলায় যাব,
ঠিক আছে? আমি ওয়ার্ডে ওয়ার্ডে যাবো, ওখানে হুম, মিটিং করো, তোমরা ওখানে তোমাদের বক্তব্য দাও, তোমরা হুম, তর্ক বিতর্ক করো, এবং তোমরা হুম, সকলে মিলে আমাদেরকে বলো কি ধরনের বাংলাদেশ তোমরা সকলে চাও। হুম, আমি আছি গার্ডিয়ান, আমি তোমার হুম, অভিপ্রায়টা হাজির করার জন্য জনগণকে সুন্দর করে গুছিয়ে এটা লেখা একটা খসড়া বানাবো তোমাদের সঙ্গে পরামর্শ করে। সেই হুম, খসড়াটা আমরা একটা গণপরিষদে দেবো, হুম, গণপরিষদ একটা তর্ক বিতর্ক করবে, তর্ক বিতর্ক করে তারা একটা গঠনতন্ত্র প্রণয়ন করবে, ওটা আমরা রেফারেন্ডে দেবো। এই তোমার প্রত্যেকটা পর্যায়ে তোমরা আমাদেরকে সহায়তা করো। তো নিঃসন্দেহে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সহায়তা করবে। কেন করবে না? তারা তো গণবিরোধী লোক না। আপনি হুম, ধরে নিতে পারেন না যে আপনার তারা যেহেতু একটা অতীতে তারা একটা ভুল কাজ করছে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরও তো পরিবর্তন হয়েছে, তারা তো দেশে ভালোবাসে। ফলে হুম। আপনি যদি ভালো প্রস্তাব দেন, তারা কেন এই প্রস্তাব মানবে না? না, আমার সঙ্গে রক্তও দিয়েছে, তারা সক্রিয় অংশগ্রহণ করেছে, রক্ত দিয়েছে তাদের কর্মীরা। হ্যাঁ, তো সেজন্য দেখেন আমি বারবার বলেছি, খেয়াল করেন। আমি বারবার বলছি যে বাংলাদেশে বিএনপি তো ক্ষমতায় আছে। কারণ বিএনপি তো দলে নাই। কিন্তু হুম, বিএনপি তো ক্ষমতায় আছে। তাদের দ্বারাই তো এই সরকার নির্বাচিত হয়েছে। নাহলে থাকতে পারত না। হুম, এটা তো কাণ্ডজ্ঞানের বিষয়। আপনি হুম, তাহলে রাজনৈতিক দলগুলোকে আপনি কি করতেন? সঙ্গে নিতেন, তাদের পরামর্শ নিতেন। তাদেরকে নিয়েই বলতেন কি করে আমরা দেশটা চালাবো। আপনারা আমাদের চেয়ে ভালো বোঝেন, আমাদেরকে সহায়তা করেন। একটা কথা বললে কিন্তু রাজনৈতিক দলগুলা দলে দলে প্রত্যেকটা দলের সঙ্গে আমার কথা হয়েছে, আমি আপনাকে তথ্য আকারে বলি। প্রত্যেককে হুম। সাক্ষী দেবে। আজকে রাজনৈতিক দলের বড়, বড় নেতা। প্রত্যেকে আমাকে বলছে, "ফরাদ ভাই আপনি যেটা বলছেন এটা অত্যন্ত ভালো একটা প্রস্তাব। আপনি দেখেন এটা করতে পারেন কিনা।" আমি বলি, "ভাই আমি চেষ্টা করতেছি। আপনারা আমাকে সহায়তা করেন।" কিন্তু দেখেন আমরা কোথায় নিয়ে গেলাম দেশটাকে। না, কিন্তু ঘটনা হলো এটা, ঘটনাটা প্যাচ খেয়ে গেল কোথায়? কিভাবে? কার জন্যে? কারা এর জন্যে দায়ী? ১ম থেকেই গোড়ায় গলদটা কেন হলো? আপনি তো ১ম থেকে বলছেন এবং আমরা সেটাকে সাপোর্ট করেছি। আমি নিজেও ভিডিও করেছি। যখন শপথ নেয়নি, তখন কিভাবে শপথ নেয়া যায় সেটাও আমি বলেছি। আমি বলেছিলাম যে এটা আমরা শহীদ মিনারে শপথ নেব এবং একজন শহীদের পিতা বা মাতা সে শপথ হ্যাঁ, বাক্য পাঠ করবেন। তো শুনেছি, আমি শুনেছি। অনেক, অনেক আইডিয়া ছিল, কিন্তু ১ম যেটা কোর কনসেপ্ট সেটা হচ্ছে চুপ্পুর কাছে শপথ নয়। শপথ একদম। করাবে জনগণ। জনগণের প্রতিনিধি হিসাবে, জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষার প্রতিনিধি হিসাবে প্রফেসর ইউনূস শপথ নেবে। কিন্তু এই পুরো বিষয়টা কারা এটাকে টুইস্ট করে এই জায়গায় তথাকথিত সাংবিধানিকতার দিকে নিয়ে গেল? আপনার আমি কাছে কোনো তথ্য আছে বা আপনার কোনো আচ্ছা, ধারণা আছে? আমি এই পয়েন্টে আসতেছি আপনাকে। আমি আগে শপথ কথাটা একটুখানি পরিষ্কার করি। অনেক সময় আমাদের জনগণ সাধারণ মানুষ অনেক সময় বুঝতে পারে না যে বোধহয় শপথ নেওয়াটা বোধহয় খুব বাধ্যতামূলক। না, শপথ নেওয়াটা বাধ্যতামূলক না। এটা একটা আনুষ্ঠানিকতা। হুম, আমরা এটাকে সুন্দর করতে চাইছি। মানে আপনিও সুন্দর করতে যাচ্ছেন। একটা দেখেন ব্যাপারটা কত মধুর হইতো। এটা হুম, বিপুল একটা শোনাকে আপনি শহীদ মিনারে দাঁড়িয়ে আপনি হুম, আপনার নতুন যেই গণ-অভ্যুত্থানের সরকারটা শপথ নিচ্ছে। হুম, আসলে কিন্তু খালি লাগে ঘোষণা, হুম, হুম। প্রোক্লামেশন। আইনের দিক থেকে একটা ঘোষণা লাগে। আর কিচ্ছু লাগে না। আমরা শপথ স্বাধীনতায় তো তাই করে, ৭১ এ তো তাই করেছি। মুজিবনগর কি করেছেন? একই কাজ করেছেন। এটা এক্সাক্টলি। তো আসলে পৃথিবীর সব দেশে এটা হয়েছে। এটা একটা প্রোক্লেমেশন, আপনি ঘোষণা দিচ্ছেন, কারণ জনগণের ক্ষমতাটা কায়েম হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। সেই হুম, ক্ষমতাটাকে আপনি শুধুমাত্র ফর্মালি ডিক্লেয়ার করতেছেন, আমি জনগণের পক্ষে ক্ষমতা নিলাম। হুম, এটি হলো আইন বলেন কি রাজনৈতিক সাহিত্য বলেন, তার মধ্যে এটা হলো মূলনীতি। হুম, প্রত্যেকটা স্বরে ক, খ যারা জানে আইন এবং রাজনীতি সম্পর্কে তারা প্রত্যেকে এটা জানে। এখন হুম, তারা এর জন্য দায়ী। এখন আপনি ধরুন, আমি তো উইচ হান্টিং এ পছন্দ করি না, আপনি জানেন, আপনিও হুম, পছন্দ করেন না। আমরা মনে করি এটা নিশ্চয়ই একদিন ইতিহাসে লেখা হবে। আমি মনে করি যারা যারা আপনার ওই ৬ তারিখে ছাত্রদের যে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামকে যারা বদলায় দিয়া একদিন আগে আনছে এবং হুম, শেখ হাসিনাকে পালায় যেতে সহায়তা করেছে, তারা তারা একই সঙ্গে আপনার বঙ্গভবনে ওই ছাত্রদেরকে নিয়ে গেছে, নিয়ে হুম, গিয়ে বুঝাইছে যে এখানে একমাত্র সমাধান হলো সংবিধান ছাড়া এটা নাকি করা যাবে না। এই হুম। এই যারা যারা এটা সঙ্গে যুক্ত ছিল, এরা এটার সঙ্গে আপনার এটার জন্য আপনি কি তাহলে বলছেন ফরহাদ ভাই যে ৬ তারিখে ঠিক ছিল? লং মার্চের কর্মসূচিটা এটা আগায় নিয়ে আসাটা পিছনেও একটা উদ্দেশ্য আছে? তো কি যুক্তি আমাকে বলেন? আমি তো এই যুক্তি এখনো খুঁজে পাচ্ছি না। আপনি ৬ তারিখের প্রোগ্রাম আপনি কেন ৫ তারিখে আনবেন? নিশ্চয়ই কারো ভিন্ন কোনো পরিকল্পনা ছিল। না হুম, থাকলে ৬ তারিখের প্রোগ্রাম আপনি ৫ তারিখে কেন আনবেন? এটা তো ছাত্রদের প্রোগ্রাম ছিল। আপনি তড়িঘড়ি আনছেন। আপনি কি কাউকে আপনি কোনো আপনি তো আমাকে বলেন না, আপনি তো আমার চেয়ে কম বেশি তথ্য জানা আছে। আমি তো তথ্য খুঁজতেছি। জিজ্ঞাসা করতেছি, ভাই ৬ তারিখের প্রোগ্রাম ৫ তারিখে আনার যুক্তিটা কি? কি এমন ঘটনা ঘটলো যার জন্য আমাকে ৫ তারিখে এটা আনতে হবে? এবং ৫ তারিখের যেটা আমার কাছে তথ্য, আমি যদি মিথ্যা বলি তাহলে অন্যান্য সাংবাদিকরা আমাকে শুদ্ধ করবেন। কারণ হুম, আমি যতটুকু জানি, এমনকি এই সেনাপ্রধান তিনিও জানেন না যে আপনার শেখ হাসিনা চলে যাচ্ছে একটা হেলিকপ্টার করে ভারতে। তারা এগুলো কি? এগুলো তো না, আর ওয়াকার সাহেব নিজেই বলেছে। এটা আমি নিজের কানে শুনেছি। যে উনি আচ্ছা, বলেছেন যে সে জানতো না। এটা যদিও বিশ্বাসযোগ্য কিনা এটা নিয়ে অনেক তর্ক থাকতে পারে যে এটা জানবেন না কেন? কারণ এটা তো শুধু এক ব্যাপার না যে এটা বাসে চড়লাম চলে গেলাম। তো এটার সাথে পারমিশন নিতে হয়।
এটার সাথে এভিয়েশন আছে, ২ দেশের এভিয়েশনের পারমিশনের ব্যাপার আছে। তারপরে একটা মিলিটারি হেলিকপ্টার নিয়ে গেছে। সবকিছু তো এটা তো ডকুমেন্টেড থাকবে। বাট একটা এনিওয়ে আমরা কিন্তু ওই আপনাকে তো এটা না শুধু মিলিটারি কেউ ছাড়াও, কারণ যখন গেছে তখন তো ইন্ডিয়ান আপনার এয়ারফোর্স অত্যন্ত গোপনে আপনার আকাশে লিটারেলি প্রায় লুকিয়ে তাকে নিয়ে চলে গেছে। কথা হচ্ছে হুম, আপনি এটা বদলাবার যুক্তিটা কি? ছাত্রদের দিক থেকে কিন্তু কোনো পরিষ্কার কোনো বক্তব্য আমরা এখনো পাইনি। এবং সেদিন আসিফ নজরুলের সঙ্গে যে ছাত্ররা গিয়েছে তারা কারা? হুম, তারা তো মূল নেতারা না। বা পরবর্তী যে ৩ জন ছাত্ররা গিয়ে এখন এই সরকারে যুক্ত হলো, তারা হুম। কি তাদেরকে কি ছাত্ররা রিপ্রেজেন্ট করে পাঠিয়েছে? তাদের সঙ্গে কথা বলে গেছেন তারা? না, কোন কাউন্সিল হয়নি। কোন কাউন্সিল হয়নি। মানে এমন যদি হতো যে সব সমন্বয়কের একটা সভা হলো এবং সেখান থেকে হ্যাঁ, এটা একটা সিদ্ধান্ত এক্সাক্টলি। হলো তাহলে একটা কথা ছিল। না। পুরো গণঅভ্যুত্থানটা ছিল সারা দেশের জনগণ তৈরি ছিল। তারা ভূমিকা পালন করেছেন, তার জন্য আমরা তাদেরকে প্রশংসা করব। আমি প্রশংসা করেছি, আপনি প্রশংসা করেছেন। আমরা তাদেরকে বলব যে অবশ্যই তাদের একটা বড় ধরনের আপনার কি বলে অবদান রয়েছে। কিন্তু খেয়াল করেন, আপনি ছাত্রদের কথা বলে আপনি জনগণকে কিন্তু তার অবদানকে কিন্তু আপনি অস্বীকার করছেন। আমি মনে করি ছাত্রদের ঐতিহাসিক বা ছাত্র-ছাত্রী শুধু ছাত্র বলাটা ভুল। এটা পেট্রিয়ার্কাল আমরা বলি, হুম। এটা আমাদের দোষ। না, না ছেলে ছাত্রীদের তো আমাদের এটা স্বীকার করতেই হবে ফরহাদ ভাই। এটা তো আমরা ওভারওয়েলমিংলি ছাত্রীরা যেভাবে পার্টিসিপেট করেছে এই বিপ্লবে মানে এই গণঅভ্যুত্থানে চিন্তাই করা যায় না। তাহলে এটা আপনি আগে কখনো দেখা যায়নি। তারা যদি প্রতিনিধিত্বের কথা যদি হতো, তাহলে তো অন্তত একটা মেয়ে দেখতাম। আমি এটা বলেছি। আমি এটা আমি আমার এপিসোডে বলেছি যে আমরা একটা মেয়ে দেখতাম। তারপরে দেখেন যদি যারা এসছে সবাই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা ভালো পার্টিসিপেশন ছিল। সেখান থেকে থাকতে পারত। সেটার তাহলে একটা ব্যাপার। তাহলে এটা এখন ছাত্রদের ব্যাখ্যা করতে হবে তারা ৩ জনকে কেন পছন্দ করলেন। এটা তাদের কি এমন ছিল? এবং যখন ডক্টর ইউনূস বললেন যে, "তোমরা আমাকে ক্ষমতায় বসিয়ে দাও।" আরে ভাই, তোমরা হোয়াট ডু ইউ মিন? এই পুরো জনতা তার সঙ্গে সৈনিকরা ছিল। আপনি সৈনিকরা যখন গুলি করতে বন্ধ করলো, তারা যখন গুলি অস্বীকার করতে করলো অস্বীকৃতি জানালো। এক্সাক্টলি তখনই তো বিজয়টা হলো। অবশ্যই তখনই তো বিজয়টা হলো। আপনি সৈনিকদের অবদানটা আপনি কিসের ভিত্তিতে নস্যাৎ করবেন? এই সৈনিক ছাড়া কি চলবে? এই সৈনিকদের আপনি এখন আবারও ওই ওই এখন পাঠাচ্ছেন চিটাগাং হিল ট্রাক্সে এবং হুম। তাদের বিপরীতে দাঁড় করিয়ে আপনি এখন কি করবেন? আপনি সারা দুনিয়াতে বাংলাদেশের সৈনিকরা কত খারাপ এই প্রচারের মধ্যে নামায় দিলেন আপনি। এটা কি ঠিক হচ্ছে?